দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়টি হচ্ছে শিশুদের মানসিক স্বাস্থ্য। তো এই বিষয়টি আসলে আমার মনে হয় যে একটি পর্বে বলা আসলে বা আলোচনা করা সম্ভব নয়। আমরা চেষ্টা করব কয়েকটি পর্ব করতে। তারপর আজকে আমরা এই আলোচনার সূচনা করতে চাই। দর্শক, আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর খন্দকার তাহের। ডক্টর খন্দকার তাহের আমাদের সাথে যোগ দিয়েছেন টেক্সাস থেকে। ডক্টর খন্দকার তাহের, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে আমাদের করণীয় প্রধান দিকগুলো আলোচনার জন্য সবাইকে আহ্বান করছি মনোযোগ দেওয়ার জন্য। আচ্ছা, তো প্রথমে যেটা আমি বলতে চাই যে দুটো প্রশ্ন একসাথে করি যে শিশুদের মানসিক স্বাস্থ্য এই বিষয়টি নিয়ে আমরা অনেক সময় ভাবিই না। আমরা ভাবি যে বাবা-মা যেভাবে শিশুদেরকে লালন-পালন করছেন, তার মধ্যে শিশুরা সঠিকভাবে বেড়ে উঠছে। কারণ বাবা-মারা তো আর কম বোঝেন না। তারা তো মোটামুটি প্যারেন্টস হিসেবে তাদের তো একটা দায়িত্ব এবং জ্ঞান তাদের আছে। আ এটা একটা ধারণা অনেকের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে যে এই মানসিক স্বাস্থ্যটা কেন গুরুত্বপূর্ণ এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে কোন দিকগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ? আমি আমাদের ৩ টা প্রশ্ন একসাথে করলাম যাতে আপনি একেবারে গুছিয়ে উত্তর দিতে সুবিধা হয়। ধন্যবাদ ডক্টর সজল আশফাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিশুরা আমাদের মানে ভবিষ্যৎ, এবং তাদেরকে কিভাবে বড় করতে হবে সেই ক্ষেত্রে শিশু আহ, যে বড় হচ্ছে, এখানে তার কতগুলো বিষয় রয়েছে যেগুলো প্রকৃতিগত, অর্থাৎ এটি প্রত্যেকটা শিশুর ভিতরেই হবে। এটাকে মন্দ দৃষ্টিতে দেখা যাবে না, কিন্তু এর সাথে দরকার হচ্ছে অভিভাবকদের জ্ঞান। যেমন একটা ভালো উদাহরণ হচ্ছে যে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা আমরা দেখতে পাই যে যখন শিশু তার প্রাইমারি কেয়ার গিভার অথবা মা অথবা যার সাথে তার অ্যাটাচমেন্ট, তার থেকে যখন শিশুটা আলাদা হয়ে যায়, যখন সে কান্নাকাটি করে, চিৎকার করে এবং সান্ত্বনা নিতে চায় না, যখন সেপারেট হয়ে যায়, আবার যখন তার প্রাইমারি কেয়ার গিভার, এই ক্ষেত্রে আমরা মাকেই বলবো, তখন শিশু শান্ত হয়। এটা একটা নরমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ স্বাভাবিক মনোবৃত্তিক প্রক্রিয়া। এটা থাকতে হবে 6 থেকে 3 বছর পর্যন্ত। আমরা দেখি অভিভাবকদের ভেতরে কোনো শিশু যদি 6 থেকে 3 বছর বয়সের কেউ যদি মা থেকে বিচ্ছিন্ন হলে কান্নাকাটি করে, সেক্ষেত্রে অভিভাবকরা সেটা নেগেটিভ দৃষ্টিতে দেখেন, অর্থাৎ এটাকে মানে চিহ্নিত করেন যে এটা একটা খারাপ বিষয়। এটি ভালো, কারণ শিশুর মনোজগতে একটি অ্যাটাচমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে, যে শিশু তার আসল মাকে, আসল কেয়ার গিভারকে সেটা চিনতে পেরেছে। তার থেকে যখন বিচ্ছিন্ন হয়, তখন সে অ্যাংজাইটিতে ভোগে, অর্থাৎ অতিমাত্রায় মানে চিৎকার অথবা অন্য কোনো আচরণ করে, যেটা মানে শিশু মানে সেটাকে সহ্য করতে পারছে না বলে মনে হয়, কিন্তু এটি ভালো, উপকারী। পক্ষান্তরে আমরা দেখি যে কোনো শিশু যদি সবসময় যে কোনো মানুষের কোলে যায়, কিছুই করে না, মানে কোনো আচরণগত কোনো পরিবর্তনে, সেক্ষেত্রে অভিভাবকরা খুব গর্ব ফিল করেন, প্রাউড ফিল করেন যে আমার শিশুটা খুব ভালো, সবার কোলে যায়। এটি অত্যন্ত মানে সংকট বিষয়। চিন্তার বিষয়। সুতরাং এখানে আমরা মনে করি যে অভিভাবকদের জ্ঞান শিশুর মানসিক গঠনে অত্যন্ত নির্দেশক এবং গুরুত্বপূর্ণ এবং নিয়ামক। তাহলে আমরা বুঝতে হবে যে নর্মাল ডেভেলপমেন্ট শিশুতে আপনি কি করবেন। প্রথমে আমরা বলবো যে বাচ্চা শিশুকে সম্ভব হলে মায়ের দুধ খাওয়ানো,
ব্রেস্ট ফিডিং যেটা বলি, এই হুম, হুম। ক্ষেত্রে কর্মজীবী মা যারা রয়েছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যে বর্তমানে কিছু মেশিনের মাধ্যমে ব্রেস্ট মিল্ককে আলাদা করা যায়। সে ব্রেস্ট মিল্ক গুলোকে আপনারা রেফ্রিজারেশনে রাখতে পারেন এবং বাচ্চাকে এটি পান করাতে সাহায্য করতে পারেন। কিন্তু যদি মা এবং শিশু একত্রে থাকে তাহলে এটা হুম, হুম। আরো উপকারী। এই উপকারী। বিষয়টি, হ্যাঁ, এবং অ্যাটাচমেন্ট মানে মা এবং শিশু একত্রে থাকবে ৩ বছর পর্যন্ত, যতটুকু সম্ভব কমপক্ষে ২ বছর পর্যন্ত। হুম, হুম। অ্যাটাচমেন্টটা খুব দরকার। শিশুর সাথে মানে পিতামাতার কথা বলতে হবে। যদিও সে কথা বলতে পারছে না, কিন্তু বাংলা অথবা ইংরেজি যেকোনো ভাষাতেই হোক না কেন তার সাথে হুম, হুম। কথা বলতে হবে। তাহলে শিশু তার সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর শিশু যখন মানে কোনো ধরনের অ্যাংজাইটিতে ভোগে, সেটা ৩ হুম, হুম। বছরের আগে যদি হয় তাহলে এটা মানে স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে মানতে হবে। আচ্ছা, আচ্ছা। তারপর আমরা যেটা করতে পারি সেটা হলো হুম, হুম। শিশুর বিকাশে আমাদের দেশের কিছু সংস্কৃতিগত বিষয় রয়েছে। যেমন বাংলাদেশে কুয়ার উপরে একটা শিশুকে নিয়ে বলা হয় যে আমি তোমাকে ফেলে দিব, হুম, অথবা উপরে নিয়ে মানে থ্রো করা হয়, নিচে তাকে ধরতে দেয়। এতে শিশু আতঙ্কিত হয়ে যায়। এই ধরনের আতঙ্কগ্রস্ত কোনো কর্মকাণ্ড এটা বড়দের জন্য বিনোদন হলেও শিশুর জন্য এটি ভয়ঙ্কর। হুম, হুম, হুম। শিশুকে সবসময় আশ্বস্ত করতে হবে যে তার পাশে একজন নিরাপদ আশ্রয় নেওয়ার মতো একজন আছেন। এবং আমরা অভিভাবকরা যখন ঝগড়া করি, হুম, হুম। বাসাতে যখন আমরা চিৎকার করি কিংবা আমাদের পারিবারিক কোনো সংকটে যখন আমরা আমাদের আবেগকে ধরে রাখতে পারি না, সেই সময় সেই মুহূর্তগুলোতে আপনারা দুজন অভিভাবক ঝগড়া করেন বটে, কিন্তু আপনারা সরে যান। শিশুর সামনে কাজটুকু করবেন না। বিশেষ সেটা যত ছোট শিশুই হোক না কেন। কারণ শিশু অভিভাবকদের আচরণের যে প্রক্রিয়াগুলো সেগুলো তার মস্তিষ্কে এটা বিশ্লেষণ করতে পারে না। এটা একটা ভুল একটা ব্যাখ্যা অথবা পরিবেশগত কারণে তার ভিতরে কিছুটা অ্যাংজাইটি। অ্যাংজাইটি এমন একটি ইংরেজি শব্দ, এটাকে সঠিক বাংলায় অনুবাদ করা সম্ভব না। কারণ হচ্ছে যে অ্যাংজাইটি একটা মনোভিত্তিক প্রক্রিয়া হলেও এটা শারীর ভিত্তিক কতগুলো বিকাশ আছে। যেমন মানে হৃৎপিণ্ডের স্পন্দন এটা বেড়ে যায়, তারপরে ঘর্মাক্ত হয়, অনেক সময় প্রাপ্তবয়স্কদের মানে ঘুমের সমস্যা হয়, হুম, তারপরে হুম। নানান ধরনের শারীরভিত্তিক সমস্যা হয়। অর্থাৎ দুশ্চিন্তা একটি বাক্যে একটি শব্দে অ্যাংজাইটি শব্দটা অনুবাদ করা সম্ভব নয়। তো ইংরেজিতে অ্যাংজাইটি হিসেবে রাখাটাই বেটার। অতিমাত্রায় উৎকণ্ঠা, হুম, হুম। দুশ্চিন্তা ইত্যাদি। এটা কিন্তু শিশুর ভিতরে হতে পারে। হুম, হুম। তো এই শিশুতে হতে পারে যেমন যদি দেখা যায় যে ৬ বছর আগে যখন সে স্কুলে যায়, জি। স্কুলে যাওয়ার সময় যদি দেখা যায় যে সে যদি কান্নাকাটি করে, হুম, হুম। অতিমাত্রায় উৎকণ্ঠিত থাকে, যেতে চায় না পিতামাতাকে ছেড়ে, এটা কিন্তু চিকিৎসকের সাহায্য নিতে হবে তখন। আচ্ছা, আচ্ছা। এটা। কারণ এটি নরমাল নয়। কারণ ৩ বছরের পর তাহলে আমরা বাউন্ডারি সীমারেখা হুম, সময়ের হুম। মাধ্যমে নির্ধারণ করে দিচ্ছি ৬ থেকে ৩। ৩ আচ্ছা। এর পর যদি তার উচিত শিশুটার যে সে একটু দূরে যাবে কিন্তু চিৎকার হুম, হুম। করবে না। বরঞ্চ আচ্ছা, আচ্ছা। উৎসুক হবে। হুম, হুম, তো হুম। এইভাবে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে। আমরা হুম। শিশুদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই না। সেই ক্ষেত্রে শিশুকে বিভিন্ন আ মানে জায়গায়, যেমন সুপারমার্কেট, তারপরে উপাসনালয়, অ হুম, হুম, হুম। অথবা মানে চিড়িয়াখানা এবং হুম, হুম, হুম। বিনোদনমূলক জায়গায় বিভিন্ন বাসায় নিয়ে যেতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে প্রত্যেকটি পরিবারে একটি করে শিশু। তারা অতিরিক্ত সন্তান নিচ্ছেন না অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে। সেই ক্ষেত্রে শিশু তার একটি সাথী তার দরকার হয়ে পড়ে। শিশু সেই মানসিক গড়নের জন্য তাকে আরেকটি পরিবারে, যেখানে আরেকটি শিশু রয়েছে, শিশুর স্বার্থে একটি ঐক্য হুম। গড়ে তুলতে হবে।
আমরা আচ্ছা। এখানে রাজনৈতিক ঐক্যের কথা বলি, কিন্তু শিশুর স্বার্থকে যদি আমরা প্রাধান্য দেই, তাহলে হুম, একই বয়সের এটি সমলিঙ্গের হতেও হবে এমন কোনো কথা নেই যে একটি মেয়ে শিশুর সাথে মিশবে এমনটি নয়। শিশুর সাথে শিশু তার মানে ৬ থেকে ৭ বছরের ভেতরে যেকোনো শিশু সেটি বিপরীত লিঙ্গের হলেও অসুবিধা নেই, সমলিঙ্গের হলেও অসুবিধা নেই। অর্থাৎ একটি পরিবারে একটি শিশু যদি থাকে তাহলে হুম, হুম, আরেকটি শিশু তাদের নিলে খুব ভালো হয়। তাহলে একটা কোহর্ট আ হুম, হুম, আ এটা একটি কৌশলগত শব্দ। কোহর্ট মানে শুরু থেকে যাকে আমরা দেখতে থাকি। তাহলে তার বিকাশে অনেকটা সহজ হয়। যদি কোনো সুবিধা হয়। কারণে দুটো সন্তান না থাকে, তাহলে হুম, ওই হুম, অভিভাবকের উচিত হবে হুম, আরেকটি হুম, পরিবার তার যেখানে সমবয়সী অথবা কাছাকাছি বয়সী কোনো হুম, হুম, শিশুর সাথে সে মিশতে পারে। ওখানে এক ধরনের খেলা উপাদান তাকে দিতে হবে। যেমন একটি গাড়ি, একটি অবজেক্ট। সেখানে এক ধরনের খেলা এটাকে বলা হয় প্যারালাল প্লে। অর্থাৎ সে তার সাথে মিউচুয়াল রিলেশনশিপটা গড়ে উঠতে পারে কিনা হুম, হুম, এটা হুম, দেখতে হবে। এটা অ্যাডাল্টের সাথে যেমন দেখতে হবে, হুম, হুম, তারপর এটা তার সমবয়সীর সাথেও দেখতে জি, হবে। জি। আচ্ছা। এখন আ বলুন। না আমি একটু প্রশ্ন করে নিই, না হলে হয়তো ভুলে যাব ডক্টর খন্দকার তাহের। তো আপনি বলছিলেন যে ৩ বছরের আগে আ একটা শিশু যদি এমন হয় যে আ সে অন্য মানে মা ছাড়া অন্য কারো কাছে যেতে চায় না। তো এই যেতে না চাওয়াটা স্বাভাবিক। যেতে না চাওয়াটাই স্বাভাবিক। যদি যে এরকম এই বয়সে যদি সে সব জায়গায় চলে যেতে চায়, তার যদি মায়ের জন্য আলাদা কোনো উৎকণ্ঠা না থাকে, অ্যা সেক্ষেত্রে সেটাকে ঠিক স্বাভাবিক বলা যাবে না। এটা একটা না, বিষয় আপনি বললেন। আরেকটা জিনিস বললেন যে, আমাদের পারিবারিক বিভিন্ন সমস্যার সময় প্যারেন্টসরা যখন নানা রকম কলহে লিপ্ত হন বা কোনো অসদাচরণ করেন বা যেটাই হোক, যেটা একটা স্বাভাবিক মানে কি বলা যায় যে আবেগের একটা আউটবার্স্ট যখন হয়, সেগুলো শিশুদের সামনে না করাই ভালো। আরো একটা জিনিস বললেন আপনি যে শিশুদেরকে ভয় দেখানো একটা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে। ভয় দেখিয়ে আমরা মজা পাই। তো শিশুদেরকে ভয় দেখানো। তো এইগুলো শিশুদের মানসিক বিকাশের সমস্যা হয়। আমার প্রশ্ন হচ্ছে শিশুকে ভয় দেখানো বা পিতামাতা যখন তাদের সামনে ঝগড়াঝাটি করে, এটা তার একটা মনের উপরে চাপ পড়ে বা একটা মানসিক সমস্যা হয়। প্রশ্ন হচ্ছে এই সমস্যাটা যদি রয়ে যায়, শিশুটা যখন বড় হয়, তখন কি সেই যে সমস্যা যদি হয়ে থাকে, সেটা থেকে কি আবার ফেরত আসার সুযোগ আছে কিনা? হ্যাঁ, এটা অত্যন্ত একটা প্রশ্ন। হুম, হুম। এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে ৩ বছর বয়সে কোন শিশু যদি এরকম করে থাকে, সবাই তো ভাবছেন যে আমার বাচ্চা তো সবার কোলে যায়। তারা তো খুশি। কিন্তু এক্ষেত্রে তাদের কি করা উচিত? মানে কি বিষয়টা তাদের মানে এই ক্ষেত্রে নজরে আনা উচিত? যেটি আ যদি এটি হচ্ছে anxiety disorder। আমরা শিশুদের ক্ষেত্রে মোট ৪ টি অসুখকে চিহ্নিত করব। একটি হচ্ছে ADHD, সেটি হচ্ছে Attention Deficit Hyperactivity Disorder। এটাকে স্কুল আ যাওয়ার পর থেকে এটাকে লক্ষ্য করে স্কুল এবং অভিভাবক, বাড়ি এবং পাঠশালা অথবা বিদ্যালয়ের যৌথভাবে একটি ফর্ম রয়েছে। সেখানে কিছু আচরণগত বিষয়ে স্কোর করতে হয়। ওটার সম্মিলনে ADHD কে নির্ণয় করা হয়, ডায়াগনোসিস করা হয়। তারপরে হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটি হচ্ছে তার ভিতরে দুশ্চিন্তা, উৎকণ্ঠা। আমরা আগেই বলেছি যে অ্যাংজাইটি শব্দের বাংলা অনুবাদ আমরা করব না বৃহত্তর স্বার্থে, কারণ এই ডিসঅর্ডারটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবেই রাখতে হবে। হুম, তারপরে হচ্ছে শিশুর ভেতরে ডিপ্রেশন হতে পারে। বড়দের যেমন ডিপ্রেশন হয়, যেমন বড়রা কান্নাকাটি করে, মানে খেতে মন চায় না, কোনো ধরনের মনোযোগ দিতে চায় না, মরে যেতে ইচ্ছে করে, অথবা জীবনকে হতাশ মনে হয়, জীবনের কোনো মূল্য নেই, জীবনে বেঁচে থেকে এই যে বড়দের যে ডিপ্রেশনটা, এটি কিন্তু শিশুদেরও হতে পারে। শুধু পার্থক্য হচ্ছে শিশু যখন মেজর ডিপ্রেশন ডিসঅর্ডারে ভুগবে, তখন শিশু কিন্তু ইরিটেবল হয়ে যাবে। বড়রা হ্যাঁ, যেমন চুপ হয়ে যায়, শিশুদের হুম, হয় হুম, উল্টো। তাদের যে উল্টো হয়। নিউরো ডেভেলপমেন্ট, তাদের হুম, যে হুম,
মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স রয়েছে, মস্তিষ্কের একটি অংশ যেটি এখনো পরিবর্তিত হচ্ছে ওই বয়সে। সুতরাং তার আচরণটা ভিন্ন হবে, অ্যাডাল্টের মতো আচ্ছা। হবে না। কোনো শিশু যদি হঠাৎ করেই অন্যকে খামচি দিচ্ছে, ছুঁড়ে মারছে, আক্রমণ করছে, স্ক্রিম করছে হঠাৎ করে, তাহলে বুঝতে হবে তার একটি ডিপ্রেশন হচ্ছে। আরেকটি হচ্ছে যে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, সেটা আমরা বৃহত্তর পরিসরে ইতিপূর্বে আলোচনা করেছি করেছি, যে হ্যাঁ। এটা একটা মনোবৃত্তিক একটি অসুখ, এবং এটাকে আর্লি যদি নির্ণয় করা যায় তাহলে ইন্টারভেনশন করে তার ফাংশনালিটিটাকে একটু বাড়ানো যায়। এখন ডক্টর সজল আশফাক যে কথাটা উত্থাপন করেছেন যে এটা অনেকটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের দিকে যায়, যে আচ্ছা। একটা শিশু সব জায়গায় যাচ্ছে, তার প্রাইমারি কেয়ার গিভারকে চিনতে পারছে না, অথবা শিশুটা যখন 4 বছর বয়স থেকে ছাড়তে চায় না, চিৎকার করে অ্যাংজাইটিতে ভুগে, তখন তার স্কুলে যাওয়ার বয়স যখন হয় তখন যেতে চায় না। এই ক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, এই ক্ষেত্রে চিকিৎসা রয়েছে। প্রথমেই তাকে ঔষধ দেওয়া হয় না। এই ক্ষেত্রে যেটা করণীয় হচ্ছে যে উত্তর আমেরিকার প্রেক্ষাপটে আমরা বলবো যে যেখানে চাইল্ড অ্যাডোলসেন্ট ক্লিনিক রয়েছে, লক্ষ্য করুন, এই মানসিক অসুখ সংক্রান্ত কোনো জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে প্রত্যেকটা ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করে বোঝার চেষ্টা করবেন না। এটা অত্যন্ত দুঃখজনক। যে এটা একটি বৈজ্ঞানিক টার্ম, চাইল্ড অ্যাডোলসেন্ট বিহেভিয়ারাল ক্লিনিক, অর্থাৎ সাইকিয়াট্রি, এই যে মনোরোগের যে মানে ক্লিনিক গুলো আছে, এটা দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাডাল্ট, আরটা হচ্ছে চাইল্ড অ্যাডোলসেন্ট ক্লিনিক। সেখানে প্রশিক্ষিত সাইকিয়াট্রিস্ট রয়েছেন এবং ওখানে প্রশিক্ষিত কিছু থেরাপিস্ট রয়েছেন। তারা প্রথমে দেখে প্যারেন্টকে কিছু টিচিং দিবে, অর্থাৎ শিক্ষা দিবে যে কিভাবে এটার এই সিমটম গুলোকে মিনিমাইজ করা যায়। যদি এটা না করতে পারে সেই ক্ষেত্রে তাকে ঔষধ দিবে, কিন্তু সেটি 6 থেকে 8 বছর বয়সে তখন পরে বিবেচনা করা হবে। আচ্ছা। আর তাছাড়া আরেকটি জিনিস রয়েছে যে তার হরমোনগত কোনো সমস্যা রয়েছে কিনা, যেমন জন্মগত কোনো কারণ রয়েছে কিনা, সেই জায়গাগুলোকে নির্ধারণ করতে হবে যে তার শারীরিক কোনো কারণে এই অ্যাংজাইটিটা হচ্ছে কিনা এটা। তারপরে হচ্ছে ঔষধ, এবং তার সাথে তার কিছু আহ, মানে যে ব্যবহার, বিহেভিয়ার থেরাপি, এগুলোর মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা যখন বলি যে ফিরিয়ে আনা সম্ভব, এখানে আমরা নিরাময় কথাটা বলি না। অর্থাৎ একজন অ্যাংজাইটি ডিসঅর্ডার শুরু হলো, সেটি যদি সুস্পষ্ট কারণ থাকে এবং তাকে যদি বয়সের শুরুতেই তার ইন্টারভেনশন করে ফাংশনকে ফিরিয়ে দেওয়া যায়, আশা করা যায় শিশুটা যখন বেড়ে উঠবে, অর্থাৎ তার মস্তিষ্ক যখন আবার পুনর্গঠিত হবে, তখন ব্রেনের ভিতরে একটা জিনিস হয়ে থাকে, আপনারা জেনে থাকবেন, এটাকে বলা নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ পরিবেশের মাধ্যমে তার আচরণের সমস্যাটা যদি আহ, মানে তার আর্লি চাইল্ডহুডে করা যায়, তাহলে বয়স্ক অবস্থায় তার ব্রেইনের বিকাশটা সুন্দরভাবে হয়, এবং পরে দেখা যায় যে তার বড় হওয়ার পরে তার ওই সমস্যাটা আর থাকে না। আচ্ছা। এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে একটা নিরাময় আশা করতে পারি, কিন্তু এটাতে সাদা কালো ভাবে একেবারে সুস্পষ্ট সীমারেখা দিয়ে আমরা এটা বলতে পারি না। তবে তার ফাংশনাল ইমপ্রুভমেন্ট হবে, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা বলতে চাই যে সময় হয়তো একটু হেরফের হবে, কারোর জন্য অল্প, কারোর জন্য বেশি, তবে এটি বৈজ্ঞানিক ভাবে করতে হবে। অর্থাৎ কোনো অভিভাবক নিজেই মনোবিজ্ঞানের কোনো জ্ঞান ছাড়াই নিজেই বাচ্চাকে ধমক দিচ্ছেন, নিজেই বাচ্চার সাথে হাসছেন, নিজেই বাচ্চাকে পরামর্শ দিচ্ছেন, এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে না হলে এটা হিতে বিপরীত হবে। এটা একটা বিষয়। আরেকটি হচ্ছে যে আপনাকে দ্রুত একজন প্রশিক্ষিত
মানে সাইকিয়াট্রিস্ট যিনি চাইল্ড অ্যাডোলেসেন্টের পারদর্শী, অর্থাৎ একজন সাইকোলজিস্ট, এখানে কাউন্সিলিং এর তেমন একটা সুযোগ নেই। এটাকে আচ্ছা। প্রথমে নির্ধারণ করতে হবে এবং নির্দিষ্ট বয়স আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর তার উপর কিছু ঔষধ প্রয়োগ করতে হবে। আশা করি প্রথম প্রশ্নটার উত্তর হয়েছে। জি। তারপরের যে প্রশ্নটা ছিল এটি আমি আবার শুনতে চাচ্ছি। কি প্রশ্নটা ছিল ডক্টর আশফাক? না, দ্বিতীয় প্রশ্নটা ছিল যে এরকম যদি হয়, জি। এই যে এ থেকে মানে মানে আমাদের করাই উচিত কি? মানে একটা আচ্ছা, প্যারেন্টস হিসেবে আপনি যে বললেন না, করণীয়টা কি? যেমন আপনি করণীয় বললেন না হচ্ছে যে, না আমি একটু যোগ করি। আপনি বললেন না যে প্যারেন্টস দের যদি সেই জ্ঞান না থাকে তারা এটার মধ্যে যেন ইন্টারাপ্ট না করে বা তারা কোনো কিছু করতে না যায়। এখন প্রশ্ন হচ্ছে কিছু ক্ষেত্রে আমরা তো প্রশিক্ষিত যারা এ বিষয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন তাদের সাহায্য আমরা নিব। রাইট? এটা চিকিৎসকের পরামর্শ মতো। কিন্তু আমাদেরকে কি করা উচিত? কারণ আমরাও তো প্রতিনিয়ত তার সাথে থাকছি। একজন বাবা-মা হিসেবে তাদের সাথে কি বিহেভ করা উচিত? তারা যে ভেরি গুড। আচরণগুলো করছে, সেখানে অত্যন্ত আমাদের কতটা সহনশীল বা আমাদের দিক নির্দেশনা কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আ একটা শিশু ধরুন তার সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার শুরু হয়েছে। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এটি সাধারণত ১০ থেকে ১৩ বছরের শিশুদের হতে পারে। এটা হতে পারে। এই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার কে যদি ১০ থেকে ১৩ বছর ঔষধের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে যদি চিকিৎসা করা না হয়, তাহলে এই শিশু বড় হয়ে অনেক পেশায় সে যেতে পারবে না। যেই পেশাতে তার সহকর্মীর সাথে কথা বলতে হয়, কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, এমন অনেক পেশা রয়েছে যেখানে তাকে নিয়ন্ত্রণ করে কর্তৃপক্ষ রয়েছে, তার সাথে কথা বলতে হয় এবং কথাগুলো চোখে চোখ রেখে কার্যকর মত বিনিময় করার দক্ষতা অর্জন করতে হয়। আমরা জানি যে প্রতিযোগিতামূলক পৃথিবী অত্যন্ত কঠিন। আমরা সেই প্রস্তর যুগে, প্রাচীন যুগে নেই। বর্তমান আধুনিক যুগে একটা পেশা মানুষকে অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এর একটি সেটাই। হচ্ছে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ শুধুমাত্র প্রেমিক-প্রেমিকার সাথে সুন্দর করে আচরণ করবে তেমনটি শুধু জীবনের একমাত্র চাহিদা নয়। বরঞ্চ তার কর্তৃপক্ষ, তার সহকর্মী অথবা তার যে গ্রাহক, ক্লায়েন্ট, যে যাকে সে সার্ভিসটা দিচ্ছে, এইগুলোতে যদি সে দক্ষতা অর্জন করতে না পারে, অ্যাংজাইটি থেকে যায়, তখন কিন্তু সে চাকরি হারাবে। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা একটা আমি বললাম। তো এই ক্ষেত্রে তাকে কি করণীয়? সেটি হচ্ছে যে শিশু যে ধীরে কোনো অ্যাংজাইটি যদি এটা অমূলক হয়, প্রথমে হচ্ছে অ্যাংজাইটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অভিভাবকের ভূমিকাটা কি? যেমন তেলাপোকা একটি মডেল হিসাবে আমি তুলে ধরবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যে গ্রাম বাংলাদেশে আবহমান সংস্কৃতিতে এই ধরনের তেলাপোকা, বিড়াল, কুকুর, গৃহপালিত জন্তু অথবা যেই পরিবেশগুলো আছে সেগুলো কিন্তু প্রথমে একটু আতঙ্ক তৈরি করতে পারে। কিন্তু অভিভাবকের উচিত হচ্ছে একটা গাইডেড ট্যুর। অভিভাবক সেই তেলাপোকাকে নিজে কষ্ট করে একটু ধরবে, ধরে বলবে যে এটি কিন্তু ভয়ংকর নয়। এটি তোমার কোনো ক্ষতি সাধন করবে না। এই যে দেখো আমি একে মানে মেরে ফেলছি। তো এটা ১ম একবার রিঅ্যাক্ট করবে, কিন্তু ধীরে সে এই তেলাপোকা দেখে আর ভয় পাবে না যে এটা পাবে না। ক্ষতিকর না। এই যে ডেমনস্ট্রেশন, আমি এখানে একটা কথা বলবো, মুসলিম ধর্মের অনুসারী যে সকল অভিভাবক রয়েছেন, যেমন কোরবানি ফর এক্সাম্পল, আমরা ধর্মীয় কারণে পশুকে জবাই করি। তখন একটা শিশু যার বয়স ৬ বছরের পর সেখানে পশু মানে মৃত্যুটা একটা ছুরির আঘাতে হচ্ছে। এটা একটি সংস্কৃতিগত সমস্যা থাকতে পারে যে কোনো কালচারে এটাকে অমানবিক বলা হয়, কোনো কালচারে অত্যন্ত মানবিক। কেননা আমাদের প্রোটিন এবং আমিষের যোগানই দিচ্ছে পশু, তো তাকে হত্যা না করে পশুটাকে কিভাবে এই মাংসটা এখানে আসবে, যেমন একটা মাছ।
তো এটা হয় কি প্রশিক্ষণের মাধ্যমে, অর্থাৎ প্রথমে যে অ্যাংজাইটিটা থাকবে সেখানে অভিভাবকের ধৈর্য ধরে তার একটা ব্যাখ্যা দিতে হবে যে এই পশুটাকে এভাবেই তাকে কাবু করতে হয়, তারপরে ছুরি দিয়ে এটাকে হত্যা করতে হয়, এবং তার ভেতরে পশু সে আমাদের মতো নয়, সে তাকে অত্যন্ত ধারালো একটি অস্ত্র দিয়ে মানে তাকে মানে তার প্রাণ সংহার করা হচ্ছে, এতে তেমন একটি সে কষ্ট পাচ্ছে না, আর কিছু কষ্ট মেনে নিতে হবে। প্রত্যেকটি ঘটনা অর্থাৎ আতঙ্ক যেটি হবে এটি হবে, এটাকে প্রসেস করতে হবে। আমরা যদি প্রসেসিং এর সময়ে অভিভাবকদের থাকবে হচ্ছে শিক্ষকের ভূমিকা। জিনিসটা হচ্ছে যে এই জিনিসটাকে যৌক্তিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে হবে, তার কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এখানে উত্তর আমেরিকায় যারা থাকেন আপনারা দেখবেন যে উত্তর আমেরিকায় মেয়েদের ভিতরে আমি লক্ষ্য করেছি যে ককরোচ তেলাপোকা দেখে অত্যন্ত আতঙ্কিত হয়। এটি একটা সংস্কৃতিগত সমস্যা, কালচারাল। আমাদের দেশের লোক তো তেলাপোকা দেখে ভয় পায় না। এটার কারণ কি? কারণ হচ্ছে রিপিটেড এক্সপোজার, মানে অ্যাংজাইটি সেটা সিচুয়েশনকে অভিভাবক প্রশিক্ষণের মাধ্যমে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে সেটা করতে হবে। কিন্তু প্রথমে শিশু যখন ভয় পাবে তখন তাকে শেম করা যাবে না। এখানে আমরা একটা জিনিসের অবতারণা করব শিশুর বিকাশের ক্ষেত্রে। আমরা বিখ্যাত মনো বিজ্ঞানী পৃথিবীতে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন সিগমন্ড ফ্রয়েড, তার একটি থিওরিতে আমরা যেটা পাই সেটি হচ্ছে ইগো। ইগো শব্দটা আমাদের দেশে ভুলভাবে উপস্থাপিত হয়। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি ডক্টর খন্দকার তাহের, আমি একটু ইগোর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা শুনবো। আমার মনে হয় যে আমাদের একটু বিরতিতে যাওয়ার সময় হয়েছে, একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো বিরতি নেবার, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস, সাথে আছি ডক্টর সজল আশফাক। আমাদের আজকের অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন টেক্সাস থেকে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর খন্দকার তাহের, বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। ডক্টর খন্দকার তাহের, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আমার মনে হয় যে বিষয়টা এত বড়, মানে কোনো একটা দিক শুরু করলে আসলে সেটা শেষ হতে চায় না, কারণ এত বিস্তৃত বিষয়গুলো। আপনি ইগোর কথা বলছিলেন, যে ইগোটা নিয়ে একটু যদি ধারণা দেন, বাচ্চাদের মধ্যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আসলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইগো প্রসঙ্গে যাওয়ার আগে আমরা আরেকটি বিষয়ে আমরা বাচ্চাকে বড় করার ক্ষেত্রে বলতে আমরা ভুলে গেছি বলাই বাহুল্য। যেমন টয়লেট ট্রেনিং, যে বাচ্চা তার মানে পেশাব এবং তার যে মল ত্যাগ, এইটাকে প্রশিক্ষণের মাধ্যমে করতে হয়। এই দেশে এটা যদি বাংলাদেশে হয় তাহলে এটা প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না, কারণ এটা পরিবেশগত একটি বিষয়। মানুষের বিকাশ গঠনে পরিবেশের একটি নিয়ন্ত্রণ রয়েছে, আপনারা সবাই জানেন। সেই ক্ষেত্রে বাচ্চাকে প্রথমে মানে বিরক্ত হওয়া যাবে না। যখন বাচ্চা একটি শিশু সে যখন মলত্যাগ করে সে কিন্তু আনন্দিত হয়। ফ্রয়েডের মতে বাচ্চা কিন্তু আনন্দিত হয়, অর্থাৎ বিভিন্নভাবে সে এক ধরনের পরিবর্তিত আনন্দ, গ্রেটিফিকেশন যেটাকে বলা হয়, সেটি করে থাকে। অর্থাৎ অভিভাবককে বিরক্ত হওয়া যাবে না, এটা তো একটা ব্লেসিং। বিরক্ত হচ্ছেন কেন? এবং আপনিও তো একসময় শিশু ছিলেন, এখানে চিৎকার করা, অন্য ধরনের কথাবার্তা বলা, কারণ শিশুটা তো যদি বড় হচ্ছে, তার মানে 3 বছরের বড় বাচ্চাকে তার সামনে অভিভাবক যথেষ্ট চেষ্টা করবেন তাকে প্রশিক্ষণের মাধ্যমে তার ইউরিন মানে পেশাবটা যেন নিয়ন্ত্রণে আসে। যদি 5 বছরের ভিতরে নিয়ন্ত্রণে না আসে তাহলে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাহলে পেশাবের জন্য হচ্ছে 5 বছর, আর মল ত্যাগ করার ক্ষেত্রে হচ্ছে 4 বছর। তাহলে 4 এবং 5 আমরা এখানে বয়সের সীমা নির্ধারণ করেছি। এখন রাতের বেলা যদি সে বিছানায় পেশাব করে দেয় সেটি 6 বছর পর্যন্ত নরমাল বলে আমরা মনে করি। 6-এর পর যদি হয় আতঙ্কিত হওয়ার কারণ নেই। 6 বছরের পরে তাকে
ঔষধের মাধ্যমে এবং অন্য কতগুলো ইন্টারভেনশন রয়েছে, সেগুলো আজকের পরিসরে আলোচনা করা যাচ্ছে না। তাকে কিন্তু চিকিৎসা করে নিরাময় করা সম্ভব। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে মল এবং মূত্র যখন ত্যাগ করবে, এটি যেকোনো সময় করতে পারে। এটার সাথে খাদ্য অভ্যাস এবং অন্য অনেক কিছুর সাথে জড়িত। আমরা অভিভাবকরা বিরক্ত হই, স্ক্রিম করি। এতে শিশু আতঙ্কিত হয়ে দেখা যাবে যে মলমূত্রের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছে। তাকে এনকারেজ করতে হবে। শিশু যখন কাজটি করে তখন বুঝতে হবে যে এটি একটা অত্যন্ত প্রয়োজনীয় জৈবিক একটা প্রক্রিয়া। আপনি শিশুকে সহায়তা করছেন এবং শিশু যে করতে পেরেছে এতে আপনি আনন্দিত হবেন। আমি ব্যক্তি জীবনের কথা বলি, আমি আমার সন্তানদেরকে যখন বড় করেছি তখন তারা মল ত্যাগ করলে আমি খুব আনন্দিত হয়ে হাসতাম। এবং তারা যেহেতু এটি একটি বড় প্রক্রিয়া, আর যেহেতু মূত্র ত্যাগ করাটা এটি বড় প্রক্রিয়া নয়, এটা ছোট প্রক্রিয়া, সেখানেও আমার একটা পরিতৃপ্তি ছিল। অর্থাৎ সে নিজেকে রিলিভ করতে পেরেছে, নিজেকে সে মুক্ত করতে পেরেছে। এটাতে একজন অভিভাবক গর্বিত হবেন, আনন্দিত সেটাই। হবেন, কিন্তু আপনি বিরক্ত হবেন না। না, সুতরাং আমরা টয়লেট ট্রেনিংটা, এটা আবার বিপরীত যে স্পেকট্রাম রয়েছে, অতিমাত্রায় যদি তাকে বকাঝকা করেন কিংবা কেন এরকম করলো, তখন এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট টয়লেট ট্রেনিং হবে। এই ক্ষেত্রে তার অ্যাডাল্ট এইজে তার ব্যক্তিত্বে এক ধরনের রিজিডিটি, এক ধরনের অবসেশন, এক ধরনের স্টাবর্নেস তৈরি হতে পারে। সেটা আমরা আজকে আলোচনা করব না। তাহলে টয়লেট ট্রেনিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়। শিশুর বিকাশে। এখন বিকাশে। আমরা আসি ইগোর ক্ষেত্রে। জি। ইগো একটি কারিগরি শব্দ। আমাদের দেশে যেটা বলা হয়, ইগোতে লেগেছে। ইগোতে লেগেছে। ইগো কখনো কোনো কাঠামো নয় যে যেখানে কিছু লাগতে পারে। এটা একটা মানে এটা এটার প্রয়োগ এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ইগোতে লেগেছে বলে কিছু জিনিস নাই। এই শব্দাবলী যারা আবিষ্কার করেছেন, এই বাক্যটা, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা আশা করি এইভাবে এটা ব্যবহার করবেন না। ইগোতে কোনো কিছু লাগে না। ইগো গঠিত হয়। একটি হচ্ছে ইগো, আরেকটি হচ্ছে সুপার ইগো, যেটা একটি সার্বিক পরিবেশের মাধ্যমে, একটি অজানা একটি প্রক্রিয়ার মাধ্যমে ইগো গঠিত হয়, সেটি হচ্ছে ইগো। এবং আরেকটি যেটি রয়েছে, যেটা অভিভাবকদের করণীয় থাকে, ওটাকে আমরা বলি সুপার ইগো। এই সুপার ইগো নিয়ে আমরা কথা বলবো। মানে ইড, ইড, ইগো, সুপার ইগো, এই তিনটি কাঠামোতে মনোজগৎকে ফ্রয়েড ভাগ করেছেন। এটা অনেকে জেনে থাকেন এটা। তো আমরা কথা বলবো যে অভিভাবকের করণীয়টা কি সুপার ইগো গঠনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপার ইগো 6 বছরের ভেতরে এটি পূর্ণতা লাভ করে। এখানে আলোচনার প্রসঙ্গে ডক্টর আশফাক আমাদেরকে আমাকে জানিয়েছেন যে অনেক অভিভাবক তারা অভিযোগ করেন যে আমার মেয়েটা মিথ্যা কথা বলে। অর্থাৎ তার যে মানে নৈতিকতা, এটা সে অনৈতিক কাজ করছে। এটা কিন্তু সুপার ইগো গঠনের দুর্বলতা থেকে এটা উৎপত্তি হয়। তাহলে সুপার ইগোতে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে শিশুর একটা বিবেক, কনসেন্স, এটি। আরেকটি হচ্ছে যে তার ইগো ফরমেশন। তো কনসেন্সের ক্ষেত্রে আমরা শিশুকে কখনো শেম দিতে পারবো না। শেম এটি দেওয়া যাবে না। শিশুকে লজ্জা দেওয়া যাবে না। এটা 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 বোঝার কিংবা বলার অপেক্ষা রাখে না যে শিশু বুঝতে পারে না। এটি আপনার ধারণা। শিশু বুঝতে পারে, কিন্তু শিশু বোঝে শিশুর মতো করে। শিশুর বোঝাটা পরিবর্তন হয় বয়সের সাথে সাথে। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে তাকে কোনো গিলটি ফিলিংস দেওয়া যাবে না। অর্থাৎ কোনো কারণে শিশু সুলভ আচরণে, যেমন মসজিদের ভেতর একটি শিশু দৌড়িয়ে ঘুরে বেড়াচ্ছে মসজিদের ভেতরে, সেক্ষেত্রে শিশুকে ধমক দেওয়া এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কারণ শিশুর কাজই হচ্ছে ঘুরে বেড়ানো, বিশ্বকে আবিষ্কার করা।
পৃথিবীতে জগৎটাকে ঘুরে দেখা, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কবি অত্যন্ত সুভাষণ এবং সত্য কথন করেছেন। আমরা আমাদের এই কবিদের নিয়ে গর্বিত। তারা মনোবিজ্ঞানে প্রশিক্ষিত না হয়ে অতি সত্য কথাটা বলেছেন যে শিশু আসলে জগৎটাকে দেখতে চায়, কিন্তু শিশুর জগৎটাকে আপনি দেখতে দিচ্ছেন না। আজকাল শিশুদের হাতে এক ধরনের মানে ব্যান্ড পাওয়া যায়। শিশুকে কুকুর এবং অথবা পশু যেভাবে একটা লিশ দিয়ে মানে তার পশুর অভিভাবকের কাছে দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, শিশুকে এভাবে নিয়ন্ত্রণ করা হয়। আমি পবিত্র মক্কা নগরীতে ওমরা করার সময় দেখেছি যে অনেক শিশুকে তারা এরকম হাতে একটা ব্যান্ড দিয়ে আরেকটা শিশুর কোমরে বেঁধে রেখেছে। এটি নিন্দনীয়, এটি আকর্ষণীয় নয়। শিশু তার শিশু জগতের ক্ষেত্রে তাকে ঘুরতে দিতে হবে। তার জগৎটা যদি মসজিদ হয়, উপাসনালয় হয়, তার জগৎটা যদি বাড়ি হয়, তাকে ঘুরে বেড়াতে হবে। কিন্তু অভিভাবকের ভূমিকা হচ্ছে অভিভাবককে নজর দিতে হবে। আপনি নিজে সময়কে ইনভেস্ট না করে শিশুর কাছ থেকে একটি সুন্দর আচরণ আশা করছেন, এটি বাতুলতা, এটি অপরিপক্ক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিশুর বিবেক গঠনে দুটো জিনিসকে অবদমন করতে হবে। একটি হচ্ছে গিল্টি ফিলিং, তাকে গিল্ট ফিল করতে দেওয়া হবে, সেটা যে কাজই করুক। সে একটা আসবাব, একটি মানে উপাদান, একটি পাত্র, একটি কন্টেইনার যদি সে ভেঙে ফেলে, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে ও তুমি এটা ভেঙে ফেলেছো, এটি ভাঙলে আমাদের আরেকটি কিনতে হবে, বাস্তব একটি সমাধান তাকে দিবেন। কিন্তু অভিভাবক তার আবেগকে সংবরণ করবেন। আপনি যদি চিৎকার করেন, ওই শিশু তার বয়স অনুযায়ী মনে করবে, যেমন একটি প্লেট সে যদি 4 টুকরো হয়ে যায় ভেঙে, তাহলে শিশু কিন্তু বুঝছে যে 4টা প্লেট সে ভেঙেছে, 4টা প্লেট। কেননা তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট, সেখানে টুকরা দিয়ে সে অপরাধটাকে বিবেচনা করে। এটা অর্থাৎ শিশুর মানে অ্যাপ্রিসিয়েশনটা আমাদের মতো নয়। সুতরাং তাকে কোনো ব্লেম করা যাবে না, মানে তাকে কোনো মানে শেম দেওয়া যাবে না। বলতে হবে যে এরকম হতে পারে, আমার হাতেও অতীতে এরকম ভেঙে গিয়েছিল, তখন আমি আরেকটি কিনেছি, অথবা আমি একটি প্লাস্টিকের পাত্র কিনবো, অথবা দূরে রাখবো, এটি এখানে রাখাটা ঠিক হয়নি। এরকম কথা বলে তার একটা সমাধান আপনাকে দিতে হবে। আরেকটি হচ্ছে শিশুকে বুঝতে দিতে হবে যে তার সেলফ স্টিম, মানে তুমি এটা করেছো, আচ্ছা তুমি তো অত্যন্ত দুষ্ট, এরকম। তারপরে শিশুকে যে আপনি তাকে শাসন করবেন, সেই শাসন করতে গেলে আপনাকে কতগুলো জিনিস তাকে শিক্ষা দিতে হবে যে শাস্তি জিনিসটা কি। শাস্তি জিনিসটা কি, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে দিতে হবে তার পুরস্কারের ধারণা, অর্থাৎ কোন কাজটা করলে সে পুরস্কৃত হবে। তো আপনি তাকে প্রশিক্ষণ দিবেন সেলফ এস্টিম বাড়ানোর জন্য, যে তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে আরেকটি ক্যান্ডি দিব। তখন সে এই কাজটা সে করবে। আর তাকে ধন্যবাদ দিতে হবে, শিশুর মতামত নিতে হবে, যদিও সে মত দিতে পারে না। যে কোনো যেমন কেমন আছেন শিশুকে জিজ্ঞাসা করতে হবে, যদিও সে বলতে পারছে না সে ভালো আছে। আপনার মত বিনিময়টা শিশুর সাথে হবে যেরকম আপনি অ্যাডাল্টের সাথে করে থাকেন, একই রকম। তাতে শিশু মনে করবে যে সেও একটা ছোট প্রাপ্তবয়স্ক ব্যক্তি, তাকে সেভাবেই সম্মান করা হচ্ছে। মানে নিজেকে সে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করবে, সে নিজেকে গুরুত্বপূর্ণ ভাববে, এতে সে সেলফ স্টিম, যেটি কনসিয়েন্সের একটি পার্ট, যে সে পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর আরেকটি হচ্ছে যে তার টলারেন্স, মানে এটা ইগোর ভিতরে চলে আসবে, যে ফ্রাস্ট্রেশন টলারেন্স এবং কন্ট্রোল ইম্পালস এবং প্ল্যানিং। ফ্রাস্ট্রেশন টলারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে। আমরা যে অ্যাডাল্ট পপুলেশনে আত্মহত্যা গুলো দেখতে পাই, সেটি আসলে আমাদের পরিবেশগত জিনিসের জন্য দায়ী।
ফ্রাস্ট্রেশন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ একটা শিশু এটা চাচ্ছে আপনার কাছে। তো আপনি এটাকে ১ম এ ইগনোর করছেন। অর্থাৎ দিতে চাচ্ছেন না। তখন তাকে আপনি পরামর্শ দিবেন। চিৎকার না করে পরিষ্কার বাক্যে বলবেন যে, "এটা আমি দিব কিন্তু কিছুক্ষণ দেরি হবে। কিন্তু তোমাকে আমি দিব।" এই যে দিব, এই যে ভবিষ্যতের যে তাকে আশ্বস্ত করছেন, এটি কিন্তু সিনসিয়ার হতে হবে, সত্য হতে হবে। আপনি বললেন দিব কিন্তু পরে দেন নাই। তখন কিন্তু শিশু আপনার উপরে আস্থা রাখবে না। সে মনে করবে যে আমার অভিভাবক আমার সাথে মিথ্যা কথা বলে। তাহলে পরবর্তী পর্যায়ে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, কার্যকর হবে না। কিন্তু আপনি তাকে প্রশিক্ষণ দিচ্ছেন যে কোনো জিনিস চাইলেই সাথে, সাথে এটা পাওয়া যায় না। এটাকে তাকে দিনের পর দিন প্রশিক্ষণ দিতে হবে যেকোনো ক্ষেত্রে। যেমন সে বলল যে, "আমাকে কোলে নাও।" তো আপনি একটু সময় দিলেন যে, "আমি তোমাকে কোলে নিব কিন্তু ১০ মিনিট পরে।" অর্থাৎ কিছুক্ষণ পর। কিন্তু আপনাকে নিতে হবে। এই যে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। কিন্তু এই ফ্রাস্ট্রেশন এর পর সে ধীরে, ধীরে সময়টা আমরা যেটাকে বলি গ্রেস পিরিয়ড। অর্থাৎ ক্রেডিট কার্ড চার্জ করলে সাথে, সাথে তো বিল দিতে হয় না। কিছুদিনের অবকাশ পাওয়া যায়। সে অবকাশের যে মাত্রাটা এটা বাড়াতেই হবে। এটা না বাড়ালে যেমন অনেক অভিভাবক গর্ব করে থাকেন যে আমার শিশুকে এমনভাবে বড় করেছি যে সে কোনো কিছু চাওয়ার সাথে, সাথে আমি তার কাছে এটি নিয়ে এসেছি। এটি কিন্তু শিশু লালন-পালনের খুব একটা ভালো বিষয় নয়। কারণ এই শিশুটি যখন প্রাপ্তবয়স্ক হবে তখন অনেক জিনিস সে মনে এ চাইতে পারে। সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, আর্থিক ক্ষেত্রে হতে পারে, চাকুরির ক্ষেত্রে হতে পারে। তখন বিবাহ বিচ্ছেদ, প্রেমে বিচ্ছেদ অথবা চাকরি মানে চলে যাওয়া, বেকারত্ব, বাস্তব জীবনের যে চ্যালেঞ্জ গুলো আছে সেটাতে সে ফ্রাস্ট্রেশন টলারেন্স টা ঠিকমতো সে ব্যর্থতা বা না পাওয়াকে সে মেনে নিতে পারবে না। মেনে নিতে পারবে না। এটার মূল কারণ হচ্ছে শিশুটাকে বড় করেছে এমন কিছু অভিভাবক তারা বস্তুত বৈজ্ঞানিক উপায়ে শিশুটাকে বড় করেনি। এখন সে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কিছু কাজ করে ফেলবে সেই ক্ষেত্রে তার আত্মহত্যা একটি পরিণাম হতে পারে। আমরা দেখতে পাই আত্মহত্যা সাধারণত একটি বড় অংশ সাধারণত মানসিক রোগের সাথে সম্পর্কিত থাকে। বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, তারপরে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আর কিছু আছে পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এই ধরনের টোকা টোকা কিছু নাম বড় বড় কতগুলো রয়েছে সুনির্দিষ্ট মনোরোগ আর কতগুলো আছে ব্যক্তিত্বের সমস্যা। এর সাথে সুইসাইড অনেকাংশে জড়িত। কিন্তু এর বাইরেও আমাদের সমাজে কিছু সুইসাইড আত্মহত্যা সংগঠিত হয় অথবা সুইসাইড করার প্রবণতা বেড়ে যায়। এর মূল কারণ হচ্ছে যে ওই যে ৩ থেকে ৬ বছর শিশুর সুপার ইগো অর্থাৎ তার নৈতিকতা উন্নয়নে অভিভাবকের কোনো ভূমিকা ছিল না। যেটা ছিল সেটা অবাস্তব। তার ভিতরে একটি হচ্ছে ডিলেইড গ্র্যাটিফিকেশন অর্থাৎ আনন্দিত হবে কিন্তু এটি একটু পরে হবে। কোন জিনিস পাবে একটু পরে পাবে। তাতে তার দুটো জিনিসের উপকার হবে। একটি হচ্ছে ফ্রাস্ট্রেশনকে সে সহ্য করার ক্ষমতাটা বাড়বে। ১ ২ নাম্বার হচ্ছে ইম্পালস কন্ট্রোল। শিশুর শরীরের ভেতরে স্নায়ুতন্ত্র গড়ে ওঠে। আমরা সেটাকে বলি সিম্প্যাথেটিক একটি স্নায়বিক মানে কি বলা যায় একটি নেটওয়ার্ক। এই সিম্প্যাথেটিক সিস্টেমে সে অ্যাক্ট করতে চায় তাৎক্ষণিকভাবে। কিন্তু এই ইম্পালসকে কন্ট্রোল করাটা ডেভেলপমেন্টের একটি কাজ। এটা প্রশিক্ষণের মাধ্যমে হয়। অর্থাৎ শিশুকে ধৈর্য ধরে বলতে হবে যে তুমি এটি পাবে কিন্তু একটু দেরিতে পাবে। তারপরে তাকে বলতে হবে যে তুমি একবার জিনিসটি পারোনি আবার করো তো এরকম। তাকে অনেক কাজ ডেলিগেট করে দিতে হবে। আমরা যেটা করি প্যারেন্ট আমরা অনেক কাজ শিশুর জন্য করে দেই কিন্তু শিশুকে করতে দেই না। এটি কিন্তু অত্যন্ত খারাপ। যেমন একজন শিশু সে আমাদের দেশে যেহেতু লিঙ্গ বেঁধে
কিছুটা তারতম্য রয়েছে। যারা আদরের শিশু, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মনে হতে পারে এটা প্রাসঙ্গিকভাবে বাস্তবতা। তো যখন আদর শব্দটার বিশেষণ যোগ হয় শিশুর সাথে, তখন প্যারেন্টরা অবৈজ্ঞানিকভাবে শিশুকে বড় করেন। কোনটা? যে তার যে ইম্পালস কন্ট্রোল, সেখানে যে প্রশিক্ষণটা দরকার ছিল সেটাতে সে প্রশিক্ষিত করেন না, বরঞ্চ অবাস্তবভাবে তার চাহিদাকে সাড়া দেন। আপনি তার সব চাহিদাকে সময় মতো সাড়া দিবেন না, কিন্তু শর্ত হচ্ছে শিশুর ল্যান্ডস্কেপে কিন্তু থাকতে হবে। আপনি শিশুর কাছ থেকে সরে যাবেন না। আমরা এখানে দেখতে পাই যে একজন অভিভাবক সে বিরক্ত হয়ে নিজে এই সেলফোনে সিনেমা দেখছেন অথবা সংবাদ দেখছেন, রাজনীতির জটিল বিষয় নিয়ে তারা ইউটিউব দেখছেন, ফেসবুকে যুক্ত হয়ে যাচ্ছেন, শিশুকে কিন্তু দেখছেন না। তাতে শিশু অ্যাবেন্ডন ফিল করে যে আমাকে মনোযোগ দেওয়া হচ্ছে না, তাতে তার সেলফ এস্টিম কমে যাবে। কিন্তু শিশুর কাছে আসতে হবে, কিন্তু জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে শিশুর মস্তিষ্কে অনেকগুলো নিউরন রয়েছে, এই নিউরন গুলো নিয়ে শিশু জন্ম দেয়। এটাকে যদি ব্যবহারযোগ্য না করা যায়, তাহলে কিন্তু ওই নিউরন গুলো গাছের যেমন ডালপালা গুলো ঝরে যায়, তেমনি নিউরন গুলো পরিচর্যা এবং ব্যবহার না হওয়াতে ঝরে যেতে পারে। সেই ক্ষেত্রে তার উন্নয়নে কোন ভূমিকা রাখবে না। এই জন্য যে কোনো সিদ্ধান্ত প্রক্রিয়াতে আপনাকে শিশুর মতামত নিতে হবে, শিশুর সাথে ভাব বিনিময় করতে হবে। শিশুর কাছে কোনো কমিটমেন্ট যদি দেন, তাহলে সেটা আপনাকে সত্যায়িত করতে হবে, অর্থাৎ আপনার নিবেদনটা থাকবে বাস্তব। এখানে আপনি বলছেন যে আপনি ফিরে আসবেন, কিন্তু আপনি আসলেন না, সেক্ষেত্রে শিশু এটা ভুল বুঝবে। যেমন আপনি ইনজেকশন, যেমন একটি শিশুকে যখন টিকা দেওয়া হয় অথবা ইনজেকশন দেওয়া হয়, তখন তাকে বলতে হবে যে এরকম শরীরে চিমটি কাটা হলো, এরকম একটি ব্যথা কিন্তু তুমি পাবে। আমিও যখন ছোট ছিলাম তখন আমাকেও দেওয়া হয়েছিল, আমি কান্না করেছিলাম, কষ্ট পাবে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। যেমন আমরা সমাজের ভেতরে দেখি যে কোন শিশু যখন শিশু থাকে অথবা প্রবীণ, যাদের বয়স অনেক বেশি, অনেক মৃত্যুর সংবাদ আমরা তাকে জানাই না। হ্যাঁ, যেমন বর্তমানে সাম্প্রতিক প্রেক্ষাপটে যেমন শরীফ ওসমান হাদি, তার যে ছেলেটি সে রেখে পরকালে পাড়ি দিয়েছেন, এখন এই শিশুটা এখন যেহেতু 10 মাস বয়স, এখন তার ওই মানে সংবাদ দেওয়া যাবে, কিন্তু এতে কোনো উপকারিতা হবে না। কিন্তু যখন সে মানে 3 বছর বয়স হবে, তখন তাকে দিতে হবে, মানে মিথ্যা কথা বলা যাবে না যে তোমার বাবা আবার চলে আসবেন, অথচ সে আসবে না। 5 বছর পরে ফাইনালিটি অফ ডেথ, মৃত্যুর যে চিরস্থায়ী প্রস্থান, এটি শিশু বুঝে থাকে। শিশু এবং বয়স্ক তাকে মৃত্যু সংবাদ, হ্যাঁ বলুন। আমাদের আসলে শেষ করতে হবে, আমাদের যতটুকু সময় ছিল তার চেয়ে আমরা অনেক বেশি সময় নিয়েছি। আমরা চাই যে এই বিষয়টির উপরে আরো কয়েকটি পর্ব করতে, যদি আপনি আমাদেরকে সময় দেন। আমরা ভবিষ্যতে এই বিষয়টির উপর আরো কয়েকটি পর্ব করব। আজকে আমরা যেটুকু আলোচনা করেছি, আমার মনে হয় দর্শক আপনারা উপকৃত হয়েছেন। ডক্টর খন্দকার তাহের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। জি দর্শক, আমাদের আলোচনা খুব প্রাণবন্ত ভাবে চলছিল। আমরা আলোচনা করছিলাম শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে, অনেক বিষয় আমরা আলোচনা করেছি, আমাদের কি করণীয় সেটা আমরা আলোচনা করেছি, এবং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের দৈনন্দিন জীবনে এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত এগুলোর মুখোমুখি হচ্ছি, এবং সেগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, কিভাবে একটি শিশু গড়ে ওঠার ক্ষেত্রে সুস্থভাবে মানসিক স্বাস্থ্যটা যেন তার ভালো থাকে, সে কিভাবে গড়ে উঠতে পারে, সেই বিষয়টা আসলে কিভাবে আমাদেরকে এই বিষয়টা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং শিশুদেরকে কিভাবে গড়ে ওঠা সাহায্য করতে পারি আমরা, সেই বিষয়টার কিছুটা আমরা আজকে আলোচনা করেছি। আশা করি উপকৃত হয়েছেন। দর্শক, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।